মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক দ্বন্দ্বে এতদিন যে নামটি ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ হিসেবে উচ্চারিত হয়েছে সেটি নিঃসন্দেহে ইরান, কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতির মোড় ঘুরছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলের নীতি নির্ধারক মহলে এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে তুরস্কের নাম। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রকাশ্যে মন্তব্য করে বলছেন, কাতারের সমর্থনে তুরস্ক ধীরে ধীরে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। এই মন্তব্যের পর থেকেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষণে ইরানকে সর্বোচ্চ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রতি সমর্থন ইসরায়েলকে সবসময় সতর্ক রেখেছে। তবে বেনেটের মতে কেবল শিয়া শক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা ইরান নেতৃত্বাধীন অক্ষ নয়, এখন সুন্নি বিশ্বের একটি নতুন সমন্বয় ও ইসরায়েলের কৌশলগত চিত্রকে বদলে দিতে পারে। এই সম্ভাব্য সমন্বয়ে তুরস্ক, কাতার এবং পাকিস্তানের নাম আলোচনায় এসেছে। তুরস্ক একটি ন্যাটো সদস্য রাষ্ট্র, এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান ইরানের তুলনায় অনেকটাই ভিন্ন। আন্তর্জাতিক শক্তি, সামরিক আধুনিকরণ এবং কূটনৈতিক সক্রিয়তার কারণে আঙ্কারা মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করছে। কাতারের বিপুল সম্পদ এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা মিলিয়ে একটি বিস্তৃত সুন্নি জোটের সম্ভাবনা নিয়ে ইসরায়েলি মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে এই জোট যদি বাস্তব রূপ পায় তাহলে তা ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মেলিহা আল তুনিসিক মনে করছেন, ইরান প্রায় আদর্শিক অবস্থান থেকে কঠোর অবস্থান নিলেও তুরস্ক বাস্তববাদী কূটনীতির মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করে। আদর্শ ও বাস্তব রাজনীতির মিছিলে তুরস্ক এমন এক কৌশল অনুসরণ করে যা একই সঙ্গে দৃশ্যমান ও অদৃশ্য প্রভাব বিস্তার করতে সক্ষম। ফলে তাদের পদক্ষেপ অনেক সময় অপ্রত্যাশিত এবং কৌশলগতভাবে কার্যকর হয়। ইসরায়েলি কৌশলীবিদদের ধারণা, তুরস্ক ও কাতার মিলিতভাবে মুসলিম ব্রাদারহুড ঘনিষ্ঠ রাজনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। গাজা উপত্যকায় এবং সিরিয়ায় তুরস্কের সক্রিয় ভূমিকায় ইসরায়েলের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞ স্টিভেন এ কুক মত দিয়েছেন, যদি তুরস্ক সৌদি আরবকে তাদের প্রভাব বলয়ে আনতে সক্ষম হয় অথবা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করে, তাহলে মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র দ্রুত বদলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থির আকাশে যখন যুদ্ধের মেঘ ঘনিয়ে উঠছে, ঠিক তখনই তেহরানের কৌশলগত পরিসরে নতুন এক শক্তির উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। মুসলিম দেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর নেতৃত্বাধীন প্রশাসনের পাশে দৃঢ় অবস্থান নিয়েছে রাশিয়া। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য সামরিক হুমকির প্রেক্ষাপটে মস্কো যেন এক অদৃশ্য কিন্তু কার্যকর নিরাপত্তা ছাতা ধরে দাঁড়িয়েছে তেহরানের মাথার উপর। শুধু কূটনৈতিক সমর্থন নয়, বরং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং বহু মিলিয়ন ডলারের সামরিক সহায়তার মাধ্যমে এই জোট এখন দৃশ্যমান ও কার্যকর রূপ নিচ্ছে। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত প্রেক্ষাপটে ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত স্পষ্ট বার্তা বহন করছে, ইরানকে একা ফেলে রাখা হবে না, বরং প্রতিরক্ষার প্রতিটি স্তরে তাকে শক্তিশালী করে তোলা হবে। বিশ্লেষকদের মতে এটি কেবল দুই দেশের মধ্যে সামরিক বাণিজ্য নয়, বরং একটি সুস্পষ্ট কৌশলগত অবস্থান। এই বার্তাটি পরিষ্কার, ইরানের উপর চাপ সৃষ্টি করতে চাইলে তার পেছনে থাকা রাশিয়ার শক্তিকেও হিসাবের মধ্যে রাখতে হবে। নতুন চুক্তির আওতায় প্রায় 495 মিলিয়ন ইউরো, যা ডলারের হিসাবে প্রায় 589 মিলিয়নের কাছাকাছি সমমূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে 500টি অত্যাধুনিক পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমগুলো নিম্ন উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। আধুনিক ইনফ্রারেড শিকড় প্রযুক্তি যুক্ত হওয়ায় লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত। দ্রুত মোতায়েনযোগ্য হওয়ায় যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে, যা আকাশ প্রতিরক্ষায় একটি বড় পার্থক্য গড়ে দিতে পারে। এছাড়াও চুক্তির আওতায় রয়েছে প্রায় 2500টি উন্নত ক্ষেপণাস্ত্র, যা এই প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে তুলবে। প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের মোবাইল সিস্টেম যুদ্ধের ময়দানে বড় আকারের স্থায়ী অবকাঠামোর উপর নির্ভরতা কমায় এবং শত্রুপক্ষের জন্য লক্ষ্য নির্ধারণকে কঠিন করে তোলে।
এর ফলে ইরানের আকাশসীমা সুরক্ষায় একটি বহুমাত্রিক প্রতিরক্ষা বলয় তৈরি হতে পারে। চুক্তি অনুযায়ী 2027 থেকে 2029 সালের মধ্যে 3 ধাপে এই অস্ত্র ও সরঞ্জাম ইরানে পৌঁছানোর কথা রয়েছে। তবে তেহরানের সামরিক সূত্রের দাবি, কিছু সরঞ্জাম ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবুও আঞ্চলিক গোয়েন্দা সূত্রে বলা হয়েছে ইরান দ্রুত তার ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা অবকাঠামো পুনর্গঠনের পথে এগোচ্ছে। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমন্বিত হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন উঠে আসে। বিশেষ করে রাডার নেটওয়ার্ক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটির উপর আঘাত হানার অভিযোগ ছিল। সেই প্রেক্ষাপটে রাশিয়ার এই সহায়তাকে অনেকেই দেখছেন পুনর্গঠনের কৌশলগত পদক্ষেপ হিসেবে। এটি শুধু প্রতিরক্ষার পুনরুদ্ধার নয়, বরং আগের চেয়েও শক্তিশালী ও আধুনিক এক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে এই সমঝোতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। দীর্ঘদিন ধরে আকাশে আধিপত্যে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যদি ইরান সফলভাবে তার আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বহুগুণ বাড়াতে পারে, তবে ভবিষ্যতে সরাসরি সামরিক অভিযান পরিচালনা করা আরও জটিল হয়ে উঠবে। এতে আঞ্চলিক কৌশলগত পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে। ইলেকট্রনিক যুদ্ধের শব্দ নেই, ধোঁয়া নেই, দৃশ্যমান বিস্ফোরণও নেই, কিন্তু এর প্রভাব যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণের চেয়েও গভীর। প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই তার চোখ অন্ধ হয়ে যায়, কান বধির হয়ে যায়, আর যোগাযোগের শিরা উপশিরায় নেমে আসে অদৃশ্য অচল অবস্থা। এমন এক প্রযুক্তিগত শক্তির প্রদর্শন করেছে ইরান, যারা নিজেদের তৈরি সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কোবরা V8 মোতায়েনের ঘোষণা দিয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ অঞ্চলে। তেহরানের দাবি, এই সিস্টেম সরাসরি মার্কিন নৌবাহিনীর নজরদারি ও যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে সক্ষম এবং প্রয়োজনে তা সম্পূর্ণভাবে অকার্যকর করে দিতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ প্রতিদিন যে জলপথ দিয়ে অতিক্রম করে, সেই হরমুজ প্রণালী বহুদিন ধরেই ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এই অঞ্চলে মার্কিন উপস্থিতি সবসময় শক্তিশালী। পারস্য উপসাগর ঘিরে মার্কিন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং নজরদারি বিমানের নিয়মিত টহল কার্যক্রম চলে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান যে পদক্ষেপ নিয়েছে, তা সরাসরি এই আধিপত্যকে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোবরা V8 নামের ট্র্যাক ভিত্তিক ইলেকট্রনিক যুদ্ধ প্ল্যাটফর্মটি শুধু সিগন্যাল শনাক্ত করে না, বরং প্রতিপক্ষের রাডার সিগন্যালের উৎস, ধরন এবং কার্যকারিতা বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে জ্যামিং সিগন্যাল প্রেরণ করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রের রাডার, স্যাটেলাইট যোগাযোগ এবং ডেটা লিঙ্কই আসল শক্তি। যুদ্ধবিমান আকাশে উড়লেও তাদের কার্যকারিতা নির্ভর করে তথ্য প্রবাহের উপর। নজরদারি বিমান শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করলেও সেই তথ্য কেন্দ্রীয় কমান্ডে না পৌঁছলে তা মূল্যহীন হয়ে পড়ে। এই জায়গাতেই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ভূমিকা। কোবরা V8 যদি কার্যকরভাবে মার্কিন সিগন্যাল জ্যাম করতে পারে, তবে আকাশে থাকা উন্নতমানের যুদ্ধবিমানও সাময়িকভাবে অন্ধ হয়ে পড়তে পারে। ইরানের দাবি, এই সিস্টেমের লক্ষ্যবস্তু হতে পারে মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 লাইটনিং II এবং সামুদ্রিক নজরদারি বিমান P-8 পোসাইডন। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও ইরানের এই ঘোষণায় কৌশলগত মহলে নতুন আলোচনা তৈরি করেছে। কারণ সামরিক শক্তির ভারসাম্য এখন শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধজাহাজের ওপর নির্ভর নয়, বরং তথ্য ও যোগাযোগ নিয়ন্ত্রণের ওপরও নির্ভরশীল। কোবরা V8 একটি মোবাইল প্ল্যাটফর্ম, যা ট্র্যাক ভিত্তিক যানবাহনের ওপর স্থাপিত। ফলে এটি দ্রুত স্থান পরিবর্তন করতে পারে এবং প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় অস্থায়ী ইলেকট্রনিক ডমিনেশন তৈরি করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সিস্টেম শত্রুর রাডার ব্লাইন্ড স্পট তৈরি করতে পারে, যোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে এবং ড্রোন বা নজরদারি বিমানের ডেটা লিঙ্ক বিচ্ছিন্ন করে দিতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং কমান্ড কাঠামো দুর্বল হয়ে পড়ে। হরমুজ প্রণালীতে এই সিস্টেম মোতায়েনের মাধ্যমে ইরান একদিকে প্রতিরক্ষামূলক অবস্থানকে শক্তিশালী করেছে, অন্যদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি কৌশলগত বার্তাও দিয়েছে। দীর্ঘদিন ধরে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে, কিন্তু ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে সেই উপস্থিতিকে সীমিত বা জটিল করে তোলার সক্ষমতা মানে সরাসরি আধিপত্যের চ্যালেঞ্জ। সামরিক বিশ্লেষণে দেখা যায়, ইলেকট্রনিক যুদ্ধ 3টি প্রধান স্তরে পরিচালিত হয়: ইলেকট্রনিক সাপোর্ট, ইলেকট্রনিক অ্যাটাক এবং ইলেকট্রনিক প্রোটেকশন। কোবরা V8 এই 3টি ক্ষেত্রেই কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথমত, এটি শত্রুর সিগন্যাল শনাক্ত করে ও বিশ্লেষণ করে। দ্বিতীয়ত, জ্যামিং বা বিভ্রান্তিকর সিগন্যাল পাঠিয়ে শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে। তৃতীয়ত, নিজের বাহিনীর যোগাযোগকে সুরক্ষিত রাখে।
এই ত্রিমুখী সক্ষমতাই একে আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত করেছে। ইরানের প্রতিরক্ষা কৌশল বহুদিন ধরেই অসম যুদ্ধনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, অর্থাৎ সরাসরি শক্তির প্রতিযোগিতায় না গিয়ে প্রযুক্তিগত ও কৌশলগত সুবিধা তৈরি করা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি এখন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থাও সেই কৌশলের অংশ। তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে, সামরিক আধুনিকীকরণ শুধু দৃশ্যমান অস্ত্রভাণ্ডারে সীমাবদ্ধ নয়, বরং অদৃশ্য প্রযুক্তিগত সক্ষমতার মধ্যেও নিহিত। এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন সমীকরণ তৈরি করতে পারে, কারণ হরমুজ প্রণালী শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখানে যে কোনো ধরনের মার্কিন উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য এবং তেলের দামে সরাসরি প্রভাব ফেলতে পারে। ইলেকট্রনিক জ্যামিং যদি নিয়মিত বা দীর্ঘমেয়াদী রূপ নেয়, তবে তা নৌ পরিবহন নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে। মার্কিন সামরিক শক্তি প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত হলেও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কারণ প্রযুক্তি যত উন্নত হয় তা ভাঙার পদ্ধতিও তত জটিল হয়। ইরানের কোবরা V8 মোতায়েন সেই প্রতিযোগিতারই একটি অংশ। এটি প্রমাণ করে ভবিষ্যতের যুদ্ধ শুধু গোলাবারুদে নয়, বরং ডেটা, সিগন্যাল এবং অ্যালগোরিদমের উপর নির্ভরশীল। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে কোবরা V8 মোতায়েন একটি কৌশলগত বার্তা বহন করছে। এটি জানিয়ে দিচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্যে ইরান এখন ইলেকট্রনিক যুদ্ধকেও কার্যকর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে প্রস্তুত। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। দৃশ্যমান গোলাগুলির আগেই যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সম্পূর্ণ বদলে যেতে পারে। আর সেই অদৃশ্য যুদ্ধেই এখন নতুন অধ্যায়ের সূচনা হয়েছে হরমুজের নীল জলে।